গল্পের বাক্স বাই রোমানা নূপুর এই চ্যানেলে আমি রোমানা নূপুর আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প শ্রী স্বপন কুমারের লেখে একটি উপন্যাস অশান্ত ঘূর্ণি। আজ শোনাব উপন্যাসটির প্রথম পর্ব। হাসলে চপলাকে সত্যি সুন্দর দেখায়, তাই অতটা অমত থাকলেও বৌদি তাকে বাধা দিতে পারলেন না। চপলা হেসে বলল, তুমি বড় ভীরু বৌদি, কি আর এমন সময় লাগবে? এখান থেকে হাজারিবাগ এমন দূরের তো কিছু নয়। যাব আর আসব, থাকবো বড় জোর দিন তিনেক, এতে ভয় পাবার কি আছে? দাদা এলে বলো চপলা জোর করে চলে গেছে। বৌদি কিছু বলবার আগে চপলা হুশ করে স্টার্ট হয়ে বেরিয়ে যায়। কিন্তু সে কি আর তখন জানতো বিপদে সে এমনি করে তার সামনে হাজির হবে? বেশ স্পিডেই গাড়ি চালাচ্ছিল চপলা। চালাতে চালাতে যেন তার হাসি পাচ্ছিল। বিগত 2-3টি মাসের দুঃখ গ্লানি কিছুই ছিল না তার মনে। সব কিছু যেন ভুলতে বসেছিল এই গাড়ির মধ্যে। মাইল 30-40 বোধহয় পার হয়ে এসেছিল সে। তারপর হঠাৎ গাড়ি গেল বন্ধ হয়ে। চপলা এর জন্য তৈরি ছিল না। গাড়ি যে এভাবে বন্ধ হয়ে যাবে সে কল্পনাও করতে পারেনি। একটু বিস্মিত হলো সে। গাড়ির সব পার্টস ঠিকঠাক আছে, পেট্রোলও আছে ট্রাক বোঝাই, তাহলে গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? চপলা আবার চেষ্টা করল গাড়ি স্টার্ট করতে, কিন্তু বৃথা চেষ্টা। গাড়িটা যেন তার সঙ্গে অসহযোগ করতে চেষ্টা করেছে। চপলা গাড়ি থেকে নেমে কোথায় কি ত্রুটি হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করল। বনেট খুলে অনভ্যস্ত চোখে চারদিকে তাকিয়ে দেখতে লাগল, কিন্তু কোনো কিছু তার চোখে অস্বাভাবিক বলে মনে হলো না। আবার উঠে গিয়ে সে গাড়ি স্টার্ট দিতে চেষ্টা করল, কিন্তু গাড়ি ঠিক পূর্ববৎ। এখন উপায়? অসহায়ভাবে সে চারদিকে তাকাতে লাগল। কাছাকাছি কোনো লোকালয়ে তাকে থাকতে হবে আজকের মতো। সূর্য ঢলে পড়েছে পশ্চিম দিগন্তে। সন্ধ্যা নামতে বড়জোর ঘণ্টাখানেক বাকি। এই অবস্থায় গাড়ি ঠেলে কাছাকাছি কোথাও নিয়ে যাওয়া সম্ভব নয়। তাছাড়া কোথাও লোকালয় আছে বলে মনে হয় না। চপলা একটু হতাশ হল। এই পথের উপরে নিজেকে যেন একা মনে করল। দুপাশে জঙ্গল আর গাছপালা, মাঝ দিয়ে চলে গেছে পিচ ঢালা পথ। দূরে হয়তো 2-4 মাইল পরে লোকজনের বসতি, কিন্তু সেখানে এখন আশ্রয় পাবার আশা দুরাশা মতো। কোন দিকে লোকালয় আছে না জেনে আন্দাজে হাঁটতেও পারে না। মনে হলো দূরে একটা গাড়ির শব্দ শোনা গেল। চপলা ভালো করে চেয়ে দেখল, সত্যিই দূরে একটা গাড়ি এদিকে ছুটে আসছে। চপলার মনে আশার সঞ্চার হলো। যাক, এই নির্জন পথের উপরে নিজেকে যতটা অসহায় মনে করেছিল ততটা নয়। নিশ্চয় এই গাড়িতে 2-1 লোক আছে, তাদের কাছ থেকে সাহায্য মিলতে পারে। ধীরে ধীরে গাড়িটা এগিয়ে এলো। অবশেষে তার গাড়ির পাশে এসে সেটা দাঁড়িয়ে পড়ল। নিশ্চয় গাড়ির পাশে একে একটি নারীকে দেখে কৌতূহলী হল সে। ওই গাড়িতে আরোহী মাত্র একজন, পরনে স্যুট, মাথায় টুপি। চপলাকে দেখে গাড়ির আরোহী গাড়ি থেকে নেমে এগিয়ে এলো। চপলার মনে ভরসার সঞ্চার এলো আর একটি জ্যান্ত মানুষকে দেখে। চপলার চোখ পড়ল আরোহীর দিকে। নিজের অজ্ঞাতেই তার মুখ দিয়ে বেরিয়ে এলো, আপনি? এই গাড়ির আরোহীর মুখ থেকেও বেরিয়ে পড়ল দুটি কথা, মিস বোস, আপনি আপনি এখানে? চপলা চিনতে পারে সে এই অমল। সঙ্গে সঙ্গে তার মনে ভেসে ওঠে কয়েকটি দৃশ্য। তার বাবা মিস্টার বোস, কমলেশ
আর অমলদের দ্বন্দ্ব, তার বাবার অমলের প্রতি নির্দয় ব্যবহার। অবশেষে তার মনে জেগে ওঠে একটি ছবি, করুণ কিন্তু জীবন্ত সত্য। পিস্তলের গুলিতে মিস্টার গুপ্তের মৃত্যু। গড়ের মাঠের ধারে পড়ে থাকে। সেই মৃতদেহ দেখে চপলা মূর্ছিত হয়ে পড়েছিল। অনেকেরই সন্দেহ হয়েছিল মিস্টার গুপ্তের মৃত্যুর জন্য অমল দায়ী, কিন্তু চপলা বিশ্বাস করে না। নিরুদ্দেশের পর থেকে আজ পর্যন্ত কেউ তার খবর পায়নি। এতদিন পরে তার সাথে দেখা হলো পথের ধারে। মিস্টার গুপ্তের মৃত্যুর একটি মাস পরে তার বাবা নিখোঁজ হলেন। একদিন ক্লাবে গিয়ে আর ফিরলেন না। পুলিশ সন্দেহ করে তার বাবা মৃত, আর এই মৃত্যুর জন্য দায়ী অমল। সে কিন্তু বিশ্বাস করেনি। অবশ্য তার ধারণা যাই হোক, তাদের পুলিশ বিভাগের কাজ চলে না। তারা এ নিয়ে অনেক তদন্ত করেছে, কিন্তু মিস্টার বোসের কোনো খবর আজ পর্যন্ত পাওয়া যায়নি। মৃত্যুর বিষয়ে স্থির না জেনে পুলিশ বিভাগ আর এগোতে পারেনি। চপলা কিন্তু গোপনে এই কেসের ভার তুলে দিয়েছিল বিখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জির কাছে। দীপক এখনও কোনো মতামত প্রকাশ করেনি, তবে সে আশা করেছে নিশ্চয় সে সলভ করতে পারবে। চিন্তাগুলি ঝড়ের বেগে তার মাথার মধ্যে পাক খেয়ে যায়। অমল কি সত্যি নির্দোষ, না তার বাবার দেওয়া আঘাতের রূঢ় প্রতিশোধ সে গ্রহণ করতে চেয়েছে নির্দয়ভাবে? কোনো কথাই ভেবে স্থির করতে পারে না চপলা। মিসেস বোস, অমল আবার ডাক দেয়। চপলা যেন সম্বিত ফিরে পায়। ধীর কণ্ঠে বলে, হ্যাঁ, দেখুন তো গাড়িটা চলতে চলতে বন্ধ হয়ে গেল। আপনি যাবেন কোথায়? হাজারিবাগে। বেড়াতে? হ্যাঁ। একা বের হয়েছিলেন কেন? তাছাড়া উপায় কি, দাদা কাজে ব্যস্ত, বাবাও নেই জানেন। মিস্টার বোস নেই মানে? অমল যেন চমকে উঠে কথাটা বলে। মানে আমি কি বলবো, 2-3 মাস তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অমল তাকায় চপলার দিকে, বেশ ভালো করে তাকায়। না, চপলা অবিবাহিতা, এখনও তার সীমন্তে সিঁদুরহীন। কোনো কথা আর বলে না অমল। সোজা গিয়ে তার গাড়িটা খুলে বেশ পরীক্ষা করতে থাকে। মিনিট কয়েক পরে মুখ তুলে বলে, এখনই মেরামত সম্ভব নয়, অনেকটা সময় লাগবে, প্রায় 2 ঘন্টা। কিন্তু এই আধারেও তা সম্ভব নয়। কিন্তু গাড়িটা তো ফেলে রেখে যেতে পারি না। তা ঠিক, তাহলে উপায়? আপনি গাড়িতে বসুন মিস বোস, আমি বরং কাছাকাছি কোনো লোকালয় আছে কিনা দেখে আসি। থ্যাঙ্কস। অমল চলে যায়। চপলা গাড়িতে বসে আকাশ পাতাল ভাবতে থাকে। 1 ঘন্টা পরে অমল ফিরে আসে, বলে, 1 মাইল হাঁটতে পারবেন? হ্যাঁ। 1 মাইল দূরে একটি গ্রাম্য বসতি আছে, তার মধ্যে একজন সাধারণ গ্রাম্য বৃদ্ধ তার বাড়িতে রাতের মতো থাকতে দিতে রাজি হল। বেশ, চলুন। আমি এখানেই গাড়িতে থাকবো রাতের মতো। কিন্তু গাড়ি বন্ধ করে রাখলে অসহ্য গরম হবে, আর মুখ খুলে রাখলে মশার চোটে টিকতে পারবেন না। আচ্ছা, সে পরে ঠিক করা যাবে। দুজনে কথা বলতে বলতে এগুলো। হঠাৎ চপলা কিসে হোঁচট খেল। অমল হাতে টর্চটা জ্বালালো। একটা হাই পাওয়ারের টর্চ সব সময় অমলের সঙ্গে থাকে, অন্তত সে যখন বাহিরে বেরোয়। চপলা তা জানত। চপলা মনে মনে হাসে। ভাগ্যের কি নির্মম পরিহাস। অমলকে সে একদিন কতটা বিশ্বাসী না করত, অথচ মাঝের কতগুলি মাসে কি যে উলটপালট হয়ে গেল। আজকে আবার সেই অমলকেই সে বিশ্বাস করছে, বিশ্বাস করতে বাধ্য হচ্ছে।
অবশ্য অমলকে বিশ্বাস করে সে কোনোদিন ঠকেনি। চপলা ধীরে ধীরে এগিয়ে চলে। লোকালয়ে পৌঁছাবার কিছু আগে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে থাকে। কিছুক্ষণ আগেই আবছা টুকরো টুকরো মেঘে ছেয়ে গেছিল। এখন বৃষ্টি নামতে দেখে অমল বলল, জোরে পা চালান মিস বোস। কথাটা চপলার কানে বাজে। মাস ছয়েক আগে চপলাকে মিস বলে ডাকতেন, অথচ আজ এ কি বিরাট পরিবর্তন। চপলা বলল, হ্যাঁ চলুন। দুজনে দ্রুত পা চালিয়ে লোকালয়ের সামনে এসে পৌঁছায়। লোকালয় বলতে কিছু দূরে দূরে 4-5টি টিনের ঘর। যে ঘরটির সামনে এসে চপলা দাঁড়ালো তার চেহারা দেখে চপলার কাঁদতে ইচ্ছে করছে। টিনের চাল দেওয়া একটি ঘর আর বারান্দা। চপলা বলল, না, এখানে থাকার চেয়ে গাড়িতে শুয়ে থাকা ভালো। অমল বলল, আপনি তো তখন বললেন গাড়িতে শুলে গরম আর মশা লাগবে। তা ঠিক, অগত্যা এখানে থাকুন। গৃহস্বামী সরল আর গৃহস্থ বলে মনে হয়। অগত্যা চপলা ভেতরে গেল। একজন হিন্দুস্থানি সংবর্ধনা জানিয়ে বলল, আইয়ে মেমসাব, আইয়ে সাব। অমল বলল, মেমসাব ভেতরে থাকলে তাহলে তুমি কোথায় শোবে? লোকটি বলল, ম্যায়ও বাহার মে থা রহা হো। 1 ঘন্টা বাদ ওয়াপাস আকে বাহার মে শো জায়গা। অমল বলল, তুমকে বহুত শুক্রিয়া। লোকটি বেরিয়ে গেল। অমল বলল, আপনি শোবার ব্যবস্থা করুন, আমি চলি। চপলা বলল, না। কেন? আপনিও তো লোকটির সঙ্গে বারান্দায় শুতে পারেন। মশার তো উৎপাত কম নয়, আর একমাত্র মশারিটি তো ঘরে। গৃহস্বামী না হয় আপদমস্তক চেপে বারান্দায় শুয়ে রাত কাটাবে, কিন্তু আমার তো তা সম্ভব নয়। তার চেয়ে গাড়ি বন্ধ করে একটু গরমের মধ্যে রাত কাটানো ভালো। কিন্তু এখানে একা। ভয় নেই, আশেপাশে আরও বাড়ি আছে। তাছাড়া গৃহস্বামীকে দেখে ভালো বলে মনে হয়। সে রাত 9টার মধ্যে ফিরে বাইরে শোবে। একটু সাহস না থাকলে একা বাইরে বের হলেন কেন? অগত্যা চপলা চুপ হয়ে থাকে। অমল বলে, কি ভাবছেন? চপলা বলল, আমি একা শুতে ভয় পাই না, তবে আপনার তো এখানে কষ্ট হবে। তা হোক, 2খানা গাড়ির উপর নজর রাখতে হবে। তা ওপথে আরও কত গাড়ি যাতায়াত করতে পারে রাতের বেলায়। তাই যদি কোনো পার্টস চুরি যায় তবে? কথাটা ঠিক। চপলা ভাবে সহজেই অমলের কথাবার্তা আর ভাবভঙ্গির মধ্যে সংযম আর চিন্তার ভাব ফুটে উঠেছে, কিন্তু চিরদিন যে এমন ছিল না। সেসব দিনের কথা চপলা ভুলতে পারেনি, ভুলবে না সে কোনো দিনই। আজকের এই দামি স্যুট পরা অমল সেদিন তার বাবার অফিসে একটি মজুরি চাকরি করত। অবশ্য সেসব কথা সে বাবার আর দাদার কাছ থেকে শুনেছিল। অবশ্য অমল তার সব বিদ্যা গোপন রেখেছিল সেদিন। এমনকি তার প্রকৃত পরিচয় কেউ জানত না। যেটুকু পরিচয় সে দিয়েছিল সেই পরিচয়ের মাধ্যমেই সে ছিল পরিচিত। কিন্তু চপলার কাছে সে কিছু গোপন রাখতে পারেনি। চপলা জানত অমল নিজেকে অশিক্ষিত বলে পরিচিত করলে কি হবে। সে ইন্টারমিডিয়েট পাশ করে ইঞ্জিনিয়ার ডিগ্রি নিয়েছে। অবশ্যই চাকরিতে ঢোকার পেছনে অমলের একটা উদ্দেশ্য ছিল। সে উদ্দেশ্য কেউ জানত না, এমনকি চপলাকেও সে তা বলেনি। তাই আজও চপলা বুঝতে পারে না মিস্টার গুপ্তের বা তার বাবার আকস্মিক অন্তর্ধানের সঙ্গে সত্যিই অমলের কোনো সংস্রব আছে কিনা। চপলা আবার ভালো করে তাকায় অমলের দিকে, যেন চোখের দৃষ্টিপাথরে সে অমলকে বিচার করে নিতে চায়, কিন্তু কিছুই বুঝতে পারা যায় না। ভাবলেশীন মুখ অমলের,
যেন নিরেট পাথরে তৈরি। তাহলে চলি মিস বোস। আমি কি দরজা বন্ধ করে শুতে পারি? হ্যাঁ, মশারিটা ফেলে দেবেন। আচ্ছা। রাতে কিছু খাবার প্রয়োজন নেই তো? না। শোবার সময় ঘরের প্রদীপটা নিভিয়ে দেবেন না। একা নতুন জায়গায় ঘরে আলো থাকা ভালো। টর্চটা কি আপনি নিয়ে যাবেন নাকি? না নিয়ে গেলে চলবে কি করে? অন্ধকার রাত, গাড়িতে একা থাকব। তা বেশ তো, কিন্তু প্রদীপের তেল যদি ফুরিয়ে যায়? ভয় নেই, ওখানে দেখুন অনেকটা বাটিতে তেল আছে। আরও একটা প্রদীপ আছে পাশে। দরকার হলে এটাও জেলে রাখতে পারেন। আচ্ছা। অমল ধীর পায়ে বেরিয়ে যায়। কি একটা কথা যেন জিজ্ঞেস করতে গিয়ে করে না। চপলা বুঝতে পারে অমল নিশ্চয়ই তার নিজের কোনো কথা জিজ্ঞাসা করতে গেছিল, কিন্তু পরে নিজে থেকেই অপ্রয়োজনীয় কৌতূহলকে নিবৃত্ত করেছে। চপলা দরজাটা বন্ধ করে দেয়। বৃষ্টির মধ্যেই অমলের এই আকস্মিক চলে যাওয়া তার ঠিক মনোভূত হচ্ছিল না। তবু সে বাধা দিল না। জানে অমল নিজে যা ভালো বুঝবে তাই করবে, কারো কথাই সে শুনবে না। চপলা তাই দরজা বন্ধ করে আরও একটা প্রদীপ জেলে দিয়ে শুয়ে পড়ে বিছানায়। বিছানায় শুয়েও কিন্তু ঘুম আসে না চপলার। একের পর এক কত ঘটনা মনে পড়ে। তার মনে যে একটা প্রশ্ন জেগে ওঠে, কে মিস্টার গুপ্তের হত্যাকারী? মিস্টার বোস হঠাৎ কোথায় নিরুদ্দিষ্ট হলেন? অমল, না না, অমলকে সে কোনোদিনও হীন বা জঘন্য বলে ভাবতে পারেনি। তার বাবা অমলের উপরে যে অবিচার করেছিলেন সেটুকু পর্যন্ত নির্বিঘ্নে সয়ে সে মাথা নিচু করে চলে গেল। সে কখনো হীন হত্যাকারী বা ষড়যন্ত্রকারী হতে পারে না। ধীরে ধীরে অনেক কথাই চপলার মনে ভেসে ওঠে। মনে পড়ে প্রথম সেই দিনের কথা। ডাইনিং টেবিলে বসে তার বাবা মিস্টার বোস তার দাদা সুমন্তের কাছে অমলের প্রশংসা করেছিলেন। ঘটনাটা চপলাও শুনেছিলেন। মিস্টার বোসের ফ্যাক্টরিতে বহু দামি একটি নতুন জার্মান মেশিন বসানো হয়েছিল। জার্মানি থেকে যে ইঞ্জিনিয়ারটি এসে মেশিনটি চালু করে দিলেন, তিনি ফ্যাক্টরির সুপারভাইজারকে ডেকে খুঁটিনাটি বুঝিয়ে দিয়েছিলেন। তিনি চলে যাবার পর মেশিনটি ভালোই চলছিল। দিন 15 চলার পর মেশিনটি গেল বন্ধ হয়ে। মিস্টার বোস চিন্তিত হলেন। সুপারভাইজার থেকে সব স্টাফ মেশিনটি চালু করতে পারলেন না। মিস্টার বোস যখন হতাশ হয়ে পড়লেন, তখন ফ্যাক্টরির একজন নতুন লেবার অমল মিস্টার বোসের ঘরের সামনে দাঁড়িয়ে বললেন, মে আই কাম ইন? ইয়েস, কি চাও তুমি? মেশিনটা আমি দেখতে পারি না। তুমি কি বুঝবে ওর? আগে জার্মান ইঞ্জিনিয়ার যখন বোঝাচ্ছিলেন তখন আমি ওখানে ছিলাম, কিছুটা শুনেছি। ওয়েল, ইউ ক্যান ট্রাই, কিন্তু জেনে রেখো অত দামি মেশিনের কোনো ক্ষতি হলে তুমিই দায়ী থাকবে। অলরাইট স্যার। অমল বেরিয়ে গেল সুইং ডোর ঠেলে। ঘণ্টা দুয়েক পরে অমল এসে তার সামনে নমস্কার করে দাঁড়িয়ে বলল, মেশিন চালু হয়ে গেছে স্যার। ইউ ইউ হ্যাভ ডান ইট? ইয়েস স্যার। মিস্টার বোস শুধু খুশি হলেন না, তিনি অমলের বিরাট প্রতিভার সাক্ষ্য পেয়ে তাকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদ দিলেন। মাইনে বাড়ল 50 থেকে 250 টাকা। সুকান্ত সেদিন বাবাকে বলেছিল, একটু বেশি সুবিধে দেওয়া হলো নাকি? মিস্টার বোস সেদিন বললেন, তুমি জানো না সুকান্ত, হিজ জুয়েল। ভালোভাবে সব মেশিনের কাজ শিখে নিলে ও একদিন আমাদের অফিসের মস্ত বড় অ্যাসেট হয়ে দাঁড়াবে। মিস্টার বোসের কথা মিথ্যে হয়নি। সত্যি অমল সব মেশিনের কাজ শিখে নিল।
এত সুন্দর কাজ শিখল যে দিন রাত কাজ করেও সে তৃপ্তি পেত না। ছোটোখাটো পার্টস খুলে নিয়ে যেত বাড়িতে। বাড়িতে সে অবসর মতো কাজ করে কত সুন্দরভাবে মেরামত করে রাখত। কাজের প্রতি সে ছিল গভীর মনোযোগ, অপরিসীম আগ্রহ। সবই চপলা শুনেছিল, কিন্তু কোনোদিন যে তাকে নিজে চোখে দেখেনি। চপলা গেছিল বাবার সঙ্গে দেখা করতে। টিফিনের সময় গাড়িটা চেয়ে নিয়ে সে তার একজন বান্ধবীর সঙ্গে সিনেমায় যাবে এজন্য গিয়েছিল সে। মেশিন রুমের পাশ দিয়ে যাবার সময় হঠাৎ তার চোখ পড়ল একটি তরুণ যুবকের দিকে। অপরূপ সৌন্দর্যের প্রতীক যেন যুবকটি। মুখে তেজ, দৃঢ়তা আর গৌরব যেন ঠিকরে পড়ছে। পরনে ময়লা প্যান্ট আর শার্ট। কাজ করতে করতে মুখ না তুলে বলল, প্রফুল্ল 2 নম্বর প্লাসটা দে তো। পাশেই একটা টুলের উপরে যন্ত্রপাতি সব ছড়ানো ছিল। প্রফুল্ল বলে যার নাম ধরে সে ডাকল, আশেপাশে তাকে কোথাও দেখা গেল না। চপলা একটা যন্ত্র তুলে তার হাতে দিল। লোকটি না দেখে সেটা নিল, তারপর বলল, ধুত তোর 2 নম্বর প্লাসটা দিবি তো। বলেই মুখ তুলে দেখল চপলাকে। বলল, আপনি আপনি কে? এখানে কেন? দেখছেন কি হাই ভোল্টেজের কারেন্ট এখানে? চলে যান এখান থেকে। চপলা কোনো কথা না বলে চলে গেল। কিছু পরে কি একটা কাজে অমল গেল মিস্টার বোসের ঘরে। গিয়ে দেখে মিস্টার বোসের ঘরে তার পাশে মেয়েটি বসে। মিস্টার বোস বলল, এসো অমল, তোমার কাজ হয়ে গেল? জি স্যার। টিফিনে ছুটি নিলে না? আমাদের ছুটি নেই স্যার। মেশিনকে বন্ধ রেখে ছুটি উপভোগ করলে কি আমাদের চলে? দ্যাটস নাইস ইয়ং ম্যান। জানিস মা চপলা, আমাদের এই হচ্ছে অমল, যিনি অ্যান অ্যাক্টিভ স্মার্ট বয়। চপলা শুধু ঘাড় নাড়ে, কিছু বলে না। অমল ভাবে, শুধু শুধু কেন কটা চড়া কথা শোনালো মেয়েটিকে। যদি মেয়েটি বা মিস্টার বোস রাগ করেন? সে মনে মনে একটু লজ্জিত হল, মুখে কিছু বলল না। চপলা কিন্তু আপাদমস্তক চেয়ে দেখল। সঙ্গে সঙ্গে সে যে কি ভাবল তা সে বা অমল কেউই বুঝতে পারেন না। সিনেমা দেখা কিন্তু সেদিন চপলার হলো না। মনটা তার ভালোই ছিল। ঘণ্টাখানেক মিস্টার বোসের কাছে বসে থেকে সে বেরিয়ে এলো। অমলের ঘর দিয়ে যাবার সময়ে সে অমলের দিকে চেয়ে বলল, আচ্ছা আসি। অমল বলল, একটা কথা মিস বোস। বলুন। আমাকে ক্ষমা করবেন আমার তখনকার রূঢ় ব্যবহারের জন্য। না না, ক্ষমা করবার কিছু নেই, দোষ আমি করেছিলাম। কেন? আমি মেশিনের কিছু জানি না, না জেনে এখানে এসে ব্যাঘাত করা আমার উচিত হয়নি। তা ঠিক, কিন্তু আমারও ওরকম ব্যবহার করা উচিত হয়নি। কেন? তাতে কি? আচ্ছা একটা কথা। বলুন। আপনি যদি আমাকে সব কাজ দেখান তাহলে আমি শিখতে পারি। কি হবে এসব শিখে? না মানে আমি তাতে উপকৃত হব। এসব আপনাদের জন্য নয়। তার মানে? যে কোনো কাজ শেখা ভালো? মানে তা নয়, এসব নিচু কাজ আপনারা কেন শিখবেন বলুন তো? পৃথিবীতে কিছুই ছোট বা নিচু নয়। অবশ্য যদি আপনি জোর করে শিখতে চান আমি বাধা দেব না। বেশ, বলুন কবে শেখাবেন? যেদিন আপনি বলবেন। দেখবার সময় স্থির করার ভার গুরুর উপর, ছাত্রীর উপর নয়। বেশ, যে কোনো বন্ধের দিন, আগামী রবিবার। কখন? বেলা 3টে-4টে আসবেন। এখানে? হ্যাঁ। আপনি রবিবারও কাজ করেন? আমার কাছে ছুটি বলে কিছু নেই, যেন মেশিন বন্ধ থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। জানেন, আমি এসব মেশিনের হৃদস্পন্দন শুনতে পাই। আমার মনে হয় ওদেরও প্রাণ আছে।
প্রাণ। হ্যাঁ, নিশ্চয়ই, তা না হলে বলে কি করে, কাজ করে কি করে? চপলা বোঝে এটা সেন্টিমেন্টের কথা। রবিবার দিন ফ্যাক্টরি বন্ধ থাকে, সেদিন কেউ আসে না। অমল আসে একা। অবশ্য নিয়মিত সে আসে তাও নয়, কাজকর্ম বাকি থাকলে সে করে, বাকি কাজকর্ম করে সে চলে যায় নিজের ঘরে। সেদিনও সে এসেছিল। সারা ফ্যাক্টরি বন্ধ, শুধু একা অমল কাজ করে চলছিল। এমনকি অমলের অ্যাসিস্ট্যান্ট প্রফুল্লবাবুও রবিবারে আসে না। বেলা 12টায় এসে সে কাজ করছিল। 3টে নাগাদ সে কাজ শেষ করে বেরোচ্ছে। এমন সময় মচমচ করে এসে ঢুকল চপলা। সেদিন চপলাকে কথা দিলেও কথাটা ভুলে গেছিল অমল। হঠাৎ চপলাকে দেখে মনে পড়ল, আপনি এসেছেন? হ্যাঁ। কেন, কাজ দেখাবেন না আমাকে? অমল তাকালো চপলার দিকে। এতদিন যে সে চপলাকে দেখেছে তার চেয়ে এ যেন পৃথক। সুন্দরী দামি একটা ডেকোরেনের শাড়ি পরা, টকটকে লাল ব্লাউজ পরে তার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে দিয়েছে। চুল এলানো, একটা দামি বিয়ন দিয়ে বাঁধা। মুক্তোর সেটিং গহনা পরেছে সে, দামি সেন্ট মেখেছে। তার প্রবেশের সঙ্গে সঙ্গে সেন্টের গন্ধে ঘরখানা ভরে উঠল। কি দেখছেন? চপলা প্রশ্ন করল। অমল যেন চোখ ফেরাতে পারছিল না। কি দেখছেন? নিন, আরম্ভ করুন। এই দেখুন, এটা যেন স্যাটার, এটা হুইল। বাধা দিয়ে চপলা বলল, শুধু নাম বললে কি হবে? কি কাজ হয়, কোনটা দিয়ে কীভাবে মেশিন চলে বুঝিয়ে দিন। অমল বোঝাতে থাকে, চপলা শোনে। একটু পরে বলল, শুনছেন তো, বুঝলেন কিছু? না, কি হবে এসব বুঝে? মেশিন বানিয়ে কি লাভ? মেশিনটা হলো ইন্ডাস্ট্রি, অর্থাৎ শিল্পের প্রতীক। ছাই, হাজার হাজার মানুষের, শ্রমিকের বুকের রক্ত নিংড়ে নেবার বস্তু। কোনো উত্তর দিতে পারে না অমল। একজন মিল মালিকের মুখে এ কী কথা? সে দ্বিধা করে। চপলা বলে, এখন কাজ থাক, চলুন একটু বেরিয়ে আসি। কোথায়? পথে পথে। জোর করে অমলকে গাড়িতে উঠে নেয় চপলা। গাড়ি সোজা যায় ইডেন গার্ডেন, তারপর আউটরাম ঘাট। গঙ্গার ধারে বসে চপলা। অমলও বসে একটু দূরত্ব রেখে। আমি প্রায়ই এখানে আসি। একা? একা ছাড়া দোকা আবার কোথায় পাব? চপলা হেসে ওঠে। অমল কি বলতে গিয়েও বলতে পারে না। চপলা বলে, আপনি দিনরাত কি আনন্দ পান এসব কাজের মধ্যে? আনন্দ সত্যিই পাই, যদিও কাজ করা আমার কর্তব্য। মাঝে মাঝে বেড়াতে বের হতে পারেন তো? জীবন তো আর শুধু কাজকর্মের বাধা ধরা ছক নয়। তা ঠিক নয়, কিন্তু গরিবের আর জীবনের এমন দাম কি? অমলের কথার মধ্যে যেন একটা প্রসন্ন ব্যথার সুর। চপলা চিন্তা করে বলে, জীবনের দাম থাকে না, তৈরি করে নিতে হয়। সেই চেষ্টাই তো করছি। আচ্ছা, আপনি কি যন্ত্র নিয়ে কাজ করে নিজেও একটা যন্ত্রে রূপান্তরিত হয়েছেন? এ কথা কেন বলছেন? বলছি আপনাকে দেখে। জীবনের বিরাট একটা অংশ যে আপনার এই যন্ত্রের বাইরেও রয়ে গেছে, তা কি আপনি জানেন না? কথাটা ঠিক, কিন্তু জীবনের প্রত্যক্ষ পাবার সময় তো পায়নি। কোনো উত্তর দেয় না চপলা। ধীরে ধীরে চিন্তা করে, সত্যি এসে কি করেছে। কিছুক্ষণ পর উঠে পড়ে দুজনে। চপলা নিজে ড্রাইভ করে অমলকে তার বাড়িতে পৌঁছে দিয়ে চলে যায়।
তারপর কটা দিন কাটে চপলার, যেন একটা আনন্দের মধ্য দিয়ে। চপলাকে যেন এতদিন অমলের নেশায় পেয়ে যায়। অমল যে তার মনের উপর এতটা প্রভাব বিস্তার করতে পারে তা সে কল্পনাতেও স্থান দেয়নি কোনো দিন। একদিন ছুটির পর অমলকে হঠাৎ এসে ডেকে নিল চপলা। একটা ট্যাক্সি করে তারা দুজনে গেল লেকে। ট্যাক্সির ভাড়া চুকিয়ে দিল চপলা। গিয়ে বসল একটা নারকেল কুঞ্জের পাশে। চপলা বলল, কেমন লাগছে? ভালো। কি ভালো লাগছে? তোমাকে। তাহলে এতদিনে স্বীকার করলেন যে আমাকে সত্যি আপনার ভালো লাগে? অমল ঘাড় নাড়ে। কোনো দিন অস্বীকার করেছি কি? তবে চুপ করে আছেন কেন? কি করব তাহলে? নিজেকে প্রকাশ করবেন? বাবাকে জানাবেন কথাটা? না। কেন? তুমি যে মালিকের মেয়ে। আপনি কি চিরদিন এখানে চাকরি করে কাটাবেন? না। আচ্ছা, একটা কথা, আপনি যে অশিক্ষিত লেবার বলে আমাদের কোম্পানিতে চাকরি নিয়েছিলেন, সেটা সত্যি নয় বলে আপনার সঙ্গে এতদিন কথাবার্তা বলে বুঝতে পেরেছি। মিথ্যে কথা কেন বাবাকে বলেছেন? এমন বিরাট কিছু শিক্ষিত নই। তবুও আইএসসি পাশ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পাশ করেছিলাম। ইচ্ছে ছিল কিছু অর্থ সঞ্চয় করে বা পার্টনারশিপে নিজে একটা ফার্ম স্টার্ট করব। তা করলেন না কেন? বিশেষ উদ্দেশ্য ছিল, সেটা এখন প্রকাশ্য নয়। আচ্ছা, তা তো হলো, কিন্তু আমার কথার তো কোনো উত্তর দিলেন না। আমি মালিকের মেয়ে, এ কথা কি আপনি ভুলতে পারেন না? ভুলতে চাইলেও শেষ পর্যন্ত পারি না। সত্যি আমি দুঃখ পাই। তবে একটা কথা ঠিক, আপনি জীবনে বড় হতে চান। আমি তার জন্য প্রতীক্ষা করব। কতদিন? আজীবন। তার প্রয়োজন হবে না। আমি যখন পড়তাম তখন সেখানকার এক অফিসার আমাকে ভালোবাসতেন। বর্তমানে তিনি নতুন একটি ফার্ম স্টার্ট করেছেন এবং আমাকে ওয়ার্কিং পার্টনার হিসেবে সেখানে জয়েন করতে বলেছেন। সে তো ভালো কথা, কিন্তু আমি তো চট করে এখান থেকে ছেড়ে চলে যেতে পারি না। তাই? চপলা হেসে বলে, আচ্ছা, সে মন স্থির পরে করবেন। চলুন, উঠে গিয়ে একটু ঘুরে আসি। চলো। দুজনে উঠে যায়। কিন্তু চপলা আজীবন প্রতীক্ষা করবে বলে প্রতিজ্ঞা করলেও মাত্র কয়েকদিনের বেশি অপেক্ষা করতে পারে না। কারণ এর মধ্যে বিলেতের কোর্স শেষ করে সুদীর্ঘদিন পরে ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসে কমলেশ। কমলেশ হল মিস্টার বোসের বন্ধু পরলোকগত ব্রজেন্দ্রবাবুর একমাত্র সন্তান। আর মিস্টার বোসের জীবনে ব্রজেন্দ্রবাবুর সাহায্য ছিল বিরাট। মিস্টার বোস তাকে কথাও দিয়েছিলেন ব্রজেন্দ্রবাবুর ছেলে কমলেশের সঙ্গে চপলার বিয়ে দেবেন। সে এক পৃথক ইতিহাস। ব্রজেন্দ্রবাবু ছিলেন মিস্টার বোসের সহপাঠী। কিন্তু ইন্টারমিডিয়েট পাশ করে মিস্টার বোস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে ভর্তি হলেন, আর ব্রজেন্দ্রবাবু বিএল পাশ করে হলেন অ্যাডভোকেট। তারপর মিস্টার বোস নিজে নিজে ওরিয়েন্ট ইন্ডাস্ট্রিজ গড়ে তুলে নিজের ভাগ্যকে সুপ্রতিষ্ঠিত করলেন। ব্রজেন্দ্রবাবু হাইকোর্টে বেশ আসর জমিয়ে অর্থ উপার্জন করে সেখানেই বাড়ি করলেন। ইতিমধ্যে মিস্টার বোস একবার গেলেন এলাহাবাদে ব্রজেন্দ্রবাবুর সঙ্গে দেখা করতে। তিনি মিস্টার বোসকে বললেন, তুমি তোমার ফার্মকে আরও বড় করে তোলবার জন্য যদি আমার কোঅপারেশন চাও, তবে আমি রাজি আছি। 1,050 টাকা আমি তোমার ব্যবসায় খাটাতে চাই। মিস্টার বোস আগে কমলেশকে দেখেছিলেন। সে আয় পাশ করে বাড়িতে বসেছিল। তিনি বললেন, তোমার ছেলেটিও ব্রিলিয়ান্ট। তা ঠিক, কিন্তু কিছু করছে না। ওর ভবিষ্যৎ ভেবেই আমি চিন্তাগ্রস্ত।
কেন? ওর পড়াশোনার কোনো আগ্রহ নেই। তবে ওকে বিলেতে পাঠিয়ে দাও না, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে আসুক। ও অভিজ্ঞ হয়ে ফিরে এলে আমার ফ্যাক্টরিতে ওকে ইনচার্জ করে নেব। ভালো পোস্ট পাবে, আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব, নিজের সম্বন্ধে দেখাশোনা করতে পারবে। বেশ তো, তবে অশান্তি নেই। ব্রজেন্দ্রবাবু তারপর 1,050 টাকার বিনিময়ে ওরিয়েন্ট কোম্পানির 1/5 অংশীদার হলেন। কমলেশ বিলেতে গেল, কিন্তু তার বছর 2 পরে ব্রজেন্দ্রবাবু মারা গেলেন। কমলেশ তখন বিলেতে। অবশেষে সেই কমলেশ পুরো 3 বছর পরে ফিরে আসছে কলকাতার বুকে। কলকাতায় এসে দামি হোটেলে উঠল সে। 50,000 টাকা ছাড়াও তার বাবা ইনভেস্টমেন্ট রেখে গেছে 1.5 লক্ষ টাকা। সেই টাকায় তার বেশ ভালোভাবে কাটতে লাগলো। কমলেশ আসার পর থেকেই চপলার মন থেকে অমল যেন নিঃশেষ হয়ে গেছে। চপলা অবশ্য জোর করে অমলকে ভুলতে চায়নি, কিন্তু কমলেশ এসে এত আকস্মিকভাবে তার হৃদয়কে অধিকার করে নিল যে চপলার কোনো অবকাশ থাকল না অমলের বিষয়ে ভাববার। কমলেশ এলো যেন ঝড়ের মতো। চপলা কিছু ভাববার আগেই সে যেন তার প্রাণের উচ্ছলতা দিয়ে চপলাকে জমিয়ে নিয়ে গেল। চপলা তার বাবার কাছে শুনেছিল যে তিনি কমলেশের সঙ্গে তার বিয়ে দেবেন, কিন্তু তার আগে তিনি নিজেদের মধ্যে পরস্পরে জেনে নেবার সুযোগ দিয়েছিলেন। কমলেশ আসার 3 4 পরে সেদিন বিকেলে চপলা অমলের সঙ্গে দেখা করতে যাবে বলে সাজগোজ করছিল। এমন সময় কমলেশ ঢুকল ঘরে, বলল, ওহ, ইউ লুক সো চার্মিং টুডে। বের হবার জন্য তৈরি হয়েছ বটে। ভালোই হলো, চলো আজ অনেক দূর থেকে ঘুরে আসি। চপলা কোনো কথা বলতে পারল না। বাধ্য হয়ে কমলেশের সঙ্গে বের হতে হলো তাকে। মনে মনে ভাবল, আজ হয়তো অমল কাজের থেকে তার কথা ভাববে, হয়তো তার জন্য প্রতীক্ষা করবে। কিন্তু ব্যর্থ হলো তার প্রতীক্ষা। কমলেশ নিজের জন্য একটা গাড়ি কিনেছিল কলকাতায় এসে। এখন পর্যন্ত সে ওরিয়েন্ট ইন্ডাস্ট্রির কাজে যোগ দেয়নি। মাস 2 সে ছুটি ভোগ করেছিল। বিলেত থেকে ফিরে আসার পর ক্লান্তি দূর করবার জন্য 2 মাস বিশ্রাম করছিল সে। কমলেশ গাড়ি চালালো। তীব্র বেগে গাড়ি ছুটে চলল জিটি রোড ধরে। ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, রানাঘাট। রানাঘাটে একটা হোটেলে ঢুকে প্রচুর খাবার খেল দুজনে। তারপর আবার ফিরে এলো কলকাতায়। তখন সন্ধ্যা হয়ে গেছে। ময়দানের ধারে আলোর সারি ইডেন গার্ডেনে এসে প্যাকোডার পার্কে বসল দুজনে। কমলেশ বলল, কেমন লাগছে? কি? আজকে ট্রিপ? ভালো। সত্যি কমলেশ স্মার্ট এবং আল্ট্রা মডার্ন স্টাইলে কিছুটা মুগ্ধ করল চপলাকে। ঠিক মুগ্ধ নয়, আকৃষ্ট করল। আর ধীরে ধীরে অমলের কথা দূরে সরে যেতে লাগলো তার মন থেকে। এর মধ্যে একদিন হঠাৎ এমন একটা ঘটনা ঘটে গেল যে চপলার অমলের সঙ্গে দেখা করতে পারল না। সেদিন বিকেলে কমলেশ অন্য দিনের মতো তাকে নিয়ে বেরিয়েছিল। চৌরঙ্গিতে নানা রকম খাওয়ার জিনিস কিনে কিনে ওরা গেল ইডেন গার্ডেনে। ইডেন গার্ডেনে একটা গাছের নিচে বসতে যাচ্ছিল দুজনে, এমন সময় দেখতে পেল অমল তাদের পাশ দিয়ে বেরিয়ে গেল। অমল ইদানিং মাঝে মাঝে এখানে আসত। চপলা কেন তার সঙ্গে মেশে না সে কথা শুনতে পেয়েছিল অমল। কিন্তু আজকে হঠাৎ মুখোমুখি এভাবে ধরা পড়ে যাওয়াতে চপলা খুব লজ্জিত হল। সে মুখ ফিরিয়ে নিল, কোনো কথা বলল না, যাতে অমলকে সে চেনে না। অমল চুপচাপ চলে গেল। চপলা কমলেশকে বলল, চলো ওঠা যাক। কোথায়? বাড়ি যাব। কেন, ফিরপোতে যাবে না?
না। সে কি? শরীরটা খুব খারাপ লাগছে। তাহলে আমার ফ্ল্যাটে চলো, শরীরটা সুস্থ হলে চলে যাবে। চপলা আপত্তি করতে পারল না। কমলেশ গাড়ি চালালো তার ফ্ল্যাটের দিকে। একটু পরে কমলেশ এলো হোটেলের ফ্ল্যাটে। কমলেশের সামনের ঘরে ঢুকেই দেখল একটা মস্ত ফটো টাঙানো। কমলের পাশে একটি অবাঙালি মেয়ে, দুজনের গ্রুপ ফটো। চপলা বলল, ওটা কার ফটো? মিস নাইটের, আমার বিলেতের একজন বান্ধবী। ও। চপলা কিছু বলল না, চুপ করে শুয়ে বিশ্রাম নিতে লাগল। একটু পরে বলল, আপনি কবে কাজে যোগ দেবেন? কমলেশ বলল, তোমার বাবা বলেছেন আগামী মাসের প্রথম সপ্তাহে যোগ দেব, তবে হঠাৎ এ প্রশ্ন কেন? চপলা বলল হাসবার ভঙ্গি করে, না মানে আগে বাবার কাছে যেতাম, আজকাল তো তা হয় না। আপনি যোগ দিলে আবার যেতে পারি। দ্যাটস গুড। কিন্তু ফ্যাক্টরিতে যে রাষ্ট্র হয়ে গেছে আপনার কথা, তাই বড় লজ্জা করবে। কমলেশ একটু অবাক হয়, বলে, এতে লজ্জার কি আছে? এটা তো প্রি ম্যারেজ এঙ্গেজমেন্ট, সব দেশে হয়ে থাকে। তা নয়, তবে আচ্ছা সে কথা থাক, তাহলে এবার বলো আমাকে কেমন লাগছে? কি আর বলবো, তবু বলো, ডু ইউ লাইক মি? হ্যাঁ। দ্যাটস গুড। আমিও তোমাকে পেলে আমার জীবন ধন্য মনে করব। সেটা বাবার সম্পত্তির অর্ধেক অংশীদার হবার জন্য নয় তো? হোয়াট ডু ইউ সে চপলা? না, নিশ্চয় শুনেছেন বাবার তার ফ্যাক্টরি আপনারা দাদার মধ্যে ইকুয়ালি ভাগ করে দিয়ে উইল করবেন শুনেছি। অবশ্য সেটা আমাদের সম্বন্ধ পাকাপাকি হলে হবে। ফ্যাক্টরিতে যোগ দিতে তাই আপনার নিশ্চয় ভালো লাগবে। হেসে কমলেশ বলল, তোমাকে যেমন লাগছে তেমন নিশ্চয় লাগবে না। কেন? কি আছে এই নিষ্প্রাণ যন্ত্রগুলো আর দৈনন্দিন কাজের মধ্যে? তার সঙ্গে তোমার কোম্পানির তুলনা চলে? চপলার হঠাৎ মনে পড়ে যায় অমলের কথা। সে ফ্যাক্টরির প্রতিটি যন্ত্রের মধ্যে জীবন দেখতে পেত। তার সঙ্গে কমলেশের কি তফাৎ? চপলা বলল, আমি চলি। কোথায়? বাড়িতে। বেশ চলো, যদি তোমার এখানে ভালো না লাগে। দুজনে উঠে পড়ে। কমলেশ কাজে যোগ দিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। এ পোস্টে এখানে ছিল না। আগে মিস্টার বোসের নিজে ছিলেন বিলাসবাবু বলে একজন লোক। তিনি সকলের কাজ দেখাশোনা করতেন। তার বিজনেস সাইট দেখত চপলার দাদা সুশান্ত। সুশান্তর যন্ত্রবিজ্ঞানে বেশি বিদ্যা, না থাকতে বিলাসবাবু দেখত। কিন্তু এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে মিস্টার বোসের দিকেই কমলেশ যোগ দিল। তাই বিলাসবাবুর কোনো প্রয়োজনীয়তা রইল না ফার্মে। কমলেশ যোগ দিল দিন 15 পরেই। বিলাসবাবুর তাই নোটিশ গেল রেজিগনেশনের জন্য। কথাটা গেল অমলের কানে। সে এসে বিলাসবাবুকে বলল, আপনার জবাব হয়ে গেল শুনেছি। হ্যাঁ। কেন? মিস্টার বোসের হবু জামাই কাজে যোগ দেবার পর আর আমাকে কি দরকার বলুন তো? কিন্তু বিনা কারণে ডিসচার্জ করলো কি করে? দুষ্টের ছলের অভাব হয় না। বলল আমি অকর্মণ্য হয়ে গেছি। আশ্চর্য তো, এই স্যুটটায় পরা মেশিন সম্বন্ধে অনভিজ্ঞ লোকটি শুধু হবু জামাই বলে কাজ পেল, আর আপনার মতো লোককে চলে যেতে হলো। দিনকাল পাল্টে যাচ্ছে অমলবাবু। অমল কোনো কথা বলছে না। তবে এমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ব্যবহারে সকলে যে ধীরে ধীরে বিমুখ হয়ে উঠেছিল, এটা অমলের নজর এড়ায়নি। দিন 15 পর অমল একদিন গভীর মনোযোগ দিয়ে একটা মেশিন পরীক্ষা করছিল।
পেছনে যে কমলেশ এসে দাঁড়িয়ে আছে জানত না। হঠাৎ একসময় বলল, এখানে দাঁড়িয়ে কি করছো? অমল বলল, এই যন্ত্রটা আজকে মেরামত করতে হবে, তা না হলে লেবারদের কাজ বন্ধ হয়ে যাবে। কিন্তু তোমাকে আমি 12 নম্বর দেখতে বলেছিলাম না? হাতের কাজ শেষ করে ওটা দেখব। একটা কাজ করতে করতে আরেকটা কাজে মন দেওয়া অসুবিধা, তাছাড়া আরও বেশি আর্জেন্ট। কমলেশ গর্জন করে উঠল, শাট আপ! তুমি এক্ষুনি আমার অফিস রুমে এসে দেখা করবে। কাজ শেষ হয়ে গেলে দেখা করব, ঘণ্টাখানেক দেরি হবে। তাহলে 1 ঘণ্টা পরে এসো। আর কোনো কথা না বলে মশমশ করে জুতোর শব্দ তুলে চলে যায়। অমল কোনো কথা না বলে কাজে মন দেয়। ঘণ্টাখানেক পরে টিফিনের সময় অমলের কাজ শেষ করে কমলেশের ঘরের সামনে গিয়ে বলল, কাম ইন। ইয়েস। অমল ঘরে ঢুকে দেখে আরেকটা চেয়ারে বসে আছে চপলা। অমল কোনো কথা বলল না। কমলেশ বলল, তুমি আমার কথা না শুনে এভাবে অন্য মেশিনে কাজ করছিলে কেন? সে কৈফিয়ত আপনাকে দিয়ে লাভ নেই, প্রয়োজন হলে মিস্টার বোসকে জানাবো। আমি এক্ষুনি কৈফিয়ত চাই। তার আগে আমি রেজিগনেশন সাবমিট করছি, সেটা নিয়েই এসেছি। বলেই সে রেজিগনেশনটা বের করে দেয় তার দিকে। কমলেশ এতটা আশা করেনি। সে কিছুটা বিস্মিত হল, কোনো কথা বলতে পারল না। অমল ধীর পায়ে বেরিয়ে গেল। অমল চলে গেলে চপলা বলল, আপনি বাবাকে জিজ্ঞাসা না করে এতটা রূঢ় ব্যবহার করেছেন, এটা কি ভালো হলো? তা না করলে ডিসিপ্লিন থাকে না চপলা। বাবা শুনলে দুঃখ পাবেন। আমি ওকে ম্যানেজ করব। চপলা আর কোনো কথা বলে না। মিস্টার বোস সত্যি খুব ক্ষুব্ধ হলেন কথাটা শুনে। অমল এখান থেকে বিদায় নিয়ে দেখা করল মিস্টার সেনের সঙ্গে। তিনি প্রফেসরি ছেড়ে কারখানা খুলেছেন। সে কারখানায় অমলকে নেবার জন্য প্রপোজও দিয়েছিলেন। অমল তখন রাজি হয়নি, এখন সে রাজি হলো জয়েন করতে। মিস্টার সেন খুবই খুশি হলেন অমলকে পেয়ে। অমল অল্প কিছুদিনের মধ্যে তার কর্মক্ষমতার পরিচয় দিল। যেসব কোম্পানি আগে ওরিয়েন্ট কোম্পানি থেকে মাল নিত, তারা এখন এভারেস্ট কোম্পানি থেকে মাল নিতে লাগল। মিস্টার সেন খুশি হলেও এই খবর গেল মিস্টার বোসের কানে। সেদিন সকালবেলা মিস্টার বোস আর সুকান্ত বসেছিল ডাইনিং টেবিলে। মিস্টার বোস বললেন, সত্যি কমলেশ বড্ড রাফ। ওর এরকম ব্যবহার দেখে আমি দুঃখিত হয়েছি। আমি কল্পনাও করতে পারিনি এভাবে অমলকে রিজাইন দিতে হবে। সুকান্ত বলল, কাজও কীরকম করে? মিস্টার বোস বললেন, মিথ্যায় এতদিন বিলেত থেকে এলো, কাজ কিছুই শেখেনি। তাই নাকি? আমি ভেবে পাচ্ছি না কি করব। আমাদের অনেক পার্টি নষ্ট হয়ে যাচ্ছে অমল চলে যাওয়ার জন্য। কিন্তু আমরা এখন কি করতে পারি? ওকে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারি। চপলা ওদের কথায় বাধা দিল, তাতে ওকে ছোট করা হয় বাবা? অমলবাবু যথেষ্ট রূঢ় ব্যবহার করেছিলেন। বাধ্য হয়ে দুজনে চুপ করে যান। এদিকে কমলেশ ভাবছিল তার অকর্মণ্যতা মিস্টার বোসকে দুঃখিত করেছে। তারপর চপলাও এসে জানায় তার বাবাও বেশ দুঃখিত। কমলেশ তখন একদিন গেল অমলের বাড়ি। ঠিক সন্ধ্যায় গিয়ে সে অমলের সঙ্গে দেখা করল। অমল বলল, আপনি? হ্যাঁ, কেন আসতে নেই নাকি? তা নয়, হঠাৎ আশা করিনি। যাক, যে কথা বলতে এসেছিলাম আশা করি ভুল বুঝবেন না আমাকে। বলুন। আপনি আমাদের কাজে জয়েন করুন, আমরা ইনক্রিমেন্ট দিতে রাজি আছি। তা হয় না। কেন? আমি ওয়ার্কিং কমিটি হিসেবে কোম্পানিতে পার্টনারের কাজ পেয়েছি।
কত পার্সেন্ট পার্টনার? 1/3। হঠাৎ এত বড় চান্স দিল আপনাকে? হ্যাঁ, তিনি আমাদের প্রফেসর ছিলেন, আমাকে স্নেহ করতেন। আপনি কি ডিপ্লোমাধারী? হ্যাঁ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কোম্পানিতে সে কথা বলেননি কেন? প্রয়োজন মনে করিনি। যাক, আপনি যদি আমাদের এখানে জয়েন করেন 400 টাকা পেতে পারেন। তা হয় না। 500? কোনো অঙ্কতেই ফিরতে রাজি নই। 600, 700? মাপ করবেন। ও, আপনি তাহলে দৃঢ় সংকল্প। হ্যাঁ, হ্যাঁ, প্রথমটা আমার প্রাচীন অধ্যাপকের স্নেহ, আর দ্বিতীয়ত কোম্পানি দাঁড়ালে আমি কয়েক লক্ষ টাকাও আয় করতে পারি। আই সি। কোনো কথা না বলে কমলেশ বেরিয়ে আসে। মনে মনে ভাবে জীবনে তার বিরাট পরাজয় ঘটল। গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম শ্রী স্বপন কুমারের লেখে একটি উপন্যাস অশান্ত ঘূর্ণি। আজ শুনলেন উপন্যাসটির প্রথম পর্ব। এর পরে আসছে দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।